হুমায়ুন আহমেদের লেখা হলো, এই লেখার পিছনে পাঠক, কিন্তু হুমায়ুন আহমেদ যা লেখে তাতে এটাই লেখে যে ধরেন নায়িকাকে নায়ক পার্কে অপেক্ষা করতেছে, এই পার্কে নায়ক অপেক্ষা করতেছে, নায়িকা বাসায়, সে লিপস্টিক দিচ্ছে, সাজুগুজু করতেছে, এইখান থেকে এই নায়িকার বাসা থেকে পার্ক পর্যন্ত নিবে ছোট্ট একটা ঘটনা, এই ঘটনার মধ্যে সে 10 পৃষ্ঠা লিখে ফেলছে, কিন্তু এখনো নায়িকা পার্কে যায়নি। কথা বুঝাতে পারছি কিনা? এই হলো হুমায়ুন আহমেদ। আপনাকেও এই হুমায়ুন আহমেদ হইতে হবে আর কি, যে আমার এই কথাগুলা পার্কে যাবে। পার্কে যাইতে কতক্ষণ লাগে বলেন? গল্পের মধ্যে তো খালি বইলা দিলে হলো যে নায়িকা চলে গেছে। বাংলা ছবিগুলোর মধ্যে দেখেন না যে ছবি যদি 3 ঘন্টা হয় তার 1 ঘন্টায় গান। এই গান থাকলেই তো মোটামুটি ভাবে স্ক্রিপ্ট লিখতে হয় না, ডায়ালগ লিখতে হয় না, পরিশ্রম কমে যায়। তাই গানগুলা দিয়ে কথায় কথায় দেখবেন গান, বিশেষ করে অঞ্জু ঘোষ আর ইলিয়াস কাঞ্চনের কি নাম ছবিটার, বেদের মেয়ে জ্যোৎস্না নাকি, এই ধরনের ছবি দেখবেন কথায় কথায় গান। তাহলে এরকম ভাবে কথার পৃষ্ঠে কথা বইলে কিন্তু বড় করতে হবে। কাজে শাস্তি এগুলোকে পাশাপাশি টানলে কিন্তু ওই খাতা শেষ হবে না, মূল খাতাই শেষ হবে না, এমনিতেই ফেল হয়ে যাবে। আপনাকে কি করতে হবে? একই কথা দেখেন, আমি বলে দিলাম, একবারে দেখাবো না, হুমায়ুন আহমেদ হয়ে যাব। আমি প্রথমে বলবো যে দণ্ডবিধি 1860-এ 379 ধারায় চুরির শাস্তি প্রদান করা হয়েছে, এই কথাটা বলে একটা প্যারা শেষ করে দিলাম। এখনো আমি শাস্তি দেখাইলাম না। দ্বিতীয় প্যারা আমি বলবো যে 1860 সালের দণ্ডবিধি 379 ধারায় বিধান অনুযায়ী, 379 ধারার বিধান অনুযায়ী চুরির শাস্তি নিম্নরূপ। এই প্যারাতেও কি আমি শাস্তি দেখেছি হুমায়ুন আহমেদের মতন? নায়িকারে কি পার্কে নিছি আমি? নায়িকা তো এখনো লিপস্টিকই দিতেছে। তাহলে এখন আমি শাস্তি বলবো নিম্নরূপ। এই নিম্নরূপ যে বলবো এখানে আমি 4-5টা লাইন করে ফেলবো। প্রথম লাইনে, খাতার মাঝখানে প্রথম লাইনে আমি লিখবো 3 বছরের কারাদণ্ড। তারপর একটা বা নিব আবার পরের লাইনের মাঝখানে খাতার বার পরে নিব অর্থদণ্ড, অর্থদণ্ডের পরে আবার নিচের লাইনে একটা বা নিব, বার পরে লিখবো বা উভয়দণ্ড। তাহলে কয়টা লাইন হইলো বলেন তো? আর আপনারা হইলে কি করতেন? 2 লাইনের মধ্যে শাস্তি শেষ। তাইলে ছেলে ব্যারিস্টার হবে না, ছেলে ব্যারিস্টার হবে না, আপনারও পাশ হবে না। কথাটা কি বুঝাইতে পারতেছি না? কাজে এই প্র্যাকটিসটা এখন থেকে করেন। আমি একটা দর্শন আপনাকে দিয়ে দিলাম, এটা সায়েন্টিফিক দর্শন, এইটা যদি মনে রাখেন তাইলে সহজে পাস হবে। আর একটা হলো গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ার মতন এখন থেকে লেখাগুলাকে কি করেন, লেখাগুলারে যে যা লেখেন তার থেকে একটু মোটা তাজা করা যায় না? সাইডে নিচে একটু বড় লেখা যায় কিনা? আমার দেশের নাম বাংলাদেশ, তাহলে আমার লেখাটা এখন যে মাত্রায় লেখেন তার চেয়ে মাত্রাটা একটু বড় করা যায় কিনা? জি স্যার। এরকম একটু স্বাস্থ্যবান লেখা এখন থেকে লেখার অভ্যাস করেন। আর একটা কাজ করবেন, সেটা হলো মাত্রা টেনে লেখা, তাইলে কিন্তু পৃষ্ঠা বেশি যাবে। যেমন আমার দেশের নাম বাংলাদেশ, এখন আমার আগে যদি একটা মাত্রা টেনে তারপরে সরেয়া শুরু করেন, এইদিকে একটু টানলেন, স্বাভাবিক টান, কিন্তু শুধু যদি আমার শব্দটা রাখেন তাহলে কিন্তু বেশি হবে না। কিন্তু আমারের এই স্বরে আর আগে যদি একটু টান দেন বাম দিকে, আর আমার রর পরে একটু টান দেন, দুই দিকে যদি একটু মাত্রা থাকে, প্রত্যেকটা শব্দে যদি এরকম একটু একটু টাইনা টাইনা লেখেন, তাহলে তানিয়া আক্তারের যদি 5টা শব্দে একটা লাইন হয়, তাহলে তোফাজ্জল সাহেবের হবে 3টা শব্দে একটা লাইন। তানিয়ার যদি 10টা শব্দে একটা লাইন হয়, তোফাজ্জল সাহেবের হবে 6টা শব্দে একটা লাইন। তাহলে প্রতি লাইন থেকে তো
4টা করে শব্দ সেভ হয়ে যেতেছে, এইগুলো এখন নিচের লাইনে লিখতে পারবে তোফাজ্জল সাহেব। তাহলে লাইন বাড়তেছে কিনা বলেন, পৃষ্ঠা বাড়তেছে জি কিনা? স্যার, জি 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 স্যার, জি। পাশাপাশি এখন থেকে একটা প্র্যাকটিস গড়ে তুলেন, সেটা হলো যে এই লাইন দেখেন, মনে করেন একটা পৃষ্ঠা আপনি 10টা লাইন লিখছেন, এখন প্রত্যেকটা লাইনের মধ্যে একটা গ্যাপ দিচ্ছেন না আপনারা? গ্যাপ দিচ্ছেন কিনা? এই গ্যাপটা এখন যে যা দিচ্ছেন তার চেয়ে একটু একটু করে বাড়াই দিতে থাকেন। প্রত্যেকটা লাইনে মনে করেন 10 লাইনে আপনি এখন লেখেন, প্রত্যেকটা যদি এখন একটু করে গ্যাপ শেষ, তাহলে 2টা লাইন গ্যাপ থাকলো কিনা? এই 2টা লাইন পরের পাতায় লেখা যাবে কিনা? কথা কি আমি সায়েন্টিফিক বলতেছি কিনা বলেন, বিজ্ঞানসম্মত? তার মানে হলো আমি যতটুকু জানি, যতটুকু লিখতে পারবো, 4 ঘন্টা তো আবার বেশি লেখা যাবে না, কিন্তু বেশি লেখা না গেলেও কম লেখাটাকে বেশি দেখাইতে হবে, তাইলেই সফল হবেন। আমি কিন্তু অনেককে খুব সহজের মধ্যে সফল হইতে দেখছি, এই জন্য এই ধরনের দর্শনগুলো আমার কাজ করছে। এই জন্য এই দর্শনটা আপনাদেরকে বললাম যে লেখাগুলোকে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ার মতন এখন থেকে মোটা তাজা করে লাইনের সাথে লাইনের গ্যাপ বাড়াই দেন, 2 দিকে 2 মাত্রা দিলে দেখবেন শব্দ আপনার বেঁচে যাবে। এটা লিখবে। নেতাও আমি অনেক হইতে দেখছি, এই যে কামরুল ইসলাম ছিল আইনমন্ত্রী, নাম শুনছেন? ওনার চেয়ে অনেক আইনজীবী করছে, কিন্তু একটা এমপি হইতে পারেনি। কিন্তু কামরুল ইসলাম উনি আইনমন্ত্রী হয়ে গিয়েছিল। উনি কি করতে আমি বলি, দেখেন কত সহজে উনি আইনমন্ত্রী হয়ে গেছেন। আমরা উনি প্রতিদিন আপনার ক্রিমিনাল প্র্যাকটিস করতো, পকেটে কিছু টাকাও থাকতো। উনি প্রতিদিন কোর্ট শেষ হওয়ার পরে 10-15 জন আইনজীবীকে একদম শীর্ষ বানায় ফেলছিল। প্রতিদিন কোর্ট শেষে ঢাকা জজ কোর্ট থেকে যাইতো, আমরা দেখতাম যাচ্ছে আর কি। লোকটার আমার আগে থেকে পছন্দ হইতো না, এই জন্য আমি কোনোদিন যাইনি ওনার সাথে। তাহলে এই 10-15 দিন প্রতিদিন এই 10-15 জন নিয়ে কোর্ট শেষে উনি কি করছে জানেন? এই 10-15 জন আইনজীবী কোর্ট টোট পড়াই নিয়ে একদম আওয়ামী লীগের পার্টি অফিসে গিয়া প্রবেশ করছে, গুলিস্তান গোলাপ শাহ মাজার এখানে। এখন তারিখ কিন্তু যখন 15-20 জন আইনজীবী নিয়ে প্রতিদিন পার্টি অফিসে যায়, তখন সে দৃষ্টিতে চলে আসলো কিনা যে সর্বনাশ, এরকম 15 জন 20 জন আইনজীবী সবসময় আমার পিছনে থাকে, এটা একটা বিরাট নেতা দেখতেছি। এই যে দেখ, এইখান তার উত্থান, এরপর তারে সবাই চিনা ফেললো, নেত্রী চিনা ফেললো, সবাই চিনে। কামরুল ইসলাম একজন আইনজীবী, তার পিছনে 15-20 জন 50 জন আইনজীবী সবসময় থাকে। আসলে কিন্তু সবসময় 200-300 টাকা দিয়ে দিছে এই টোকাই আইনজীবীগুলি, এই 200 টাকা পাওয়ার জন্য কামরুল ইসলামের পিছিয়ে পিছিয়ে এসে দল ভারী করছে। তাহলে উনি হয়ে গেল দেখেন আইনমন্ত্রী। তাহলে অল্প পরিশ্রমে যদি আইনমন্ত্রী হইতে পারে, তাহলে আমরা অল্প পরিশ্রম করে অল্প লেখা বেশি দেখাইয়া কামরুল ইসলামের মতন এটা সহজে পাশ করা যায় কিনা বলেন? কাজে আজকে থেকে আমি কিভাবে কম লেখাটাকে বেশি দেখাইতে পারি, শিয়ালের গল্পের মতো। এই যে কুমিরের বাচ্চা খাইতে খাইতে তো সবই খেয়ে ফেলে, সে একটাই কি করে, বারবার তারে দেখায়। সে তো বাচ্চা দেখতে চায় যে আমার 10টা বাচ্চা দেখাও, তখন সে একটারই বারবার কি করে। এই গল্পগুলো ছোটবেলায় পড়ছেন কেন? খালি কি গল্প আকারে শেখার জন্য, মজা পাওয়ার জন্য? ভবিষ্যতে যে একটা বিষয় এইটাকেই কেন্দ্র করে আমরা লিখতে পারি। কাজে কোন উত্তরের সাথে কোন উত্তরের প্রাসঙ্গিকতা, এটা কিন্তু আপনার জানতে হবে। আপনি চাইলে চুরির শাস্তি দাও, চুরির শাস্তি লেখো। এখন এই যে আমি প্রাসঙ্গিকতাটা বলছি, সংজ্ঞা, সংজ্ঞার সাথে উপাদান, উপাদানের সাথে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের সাথে শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগের সাথে উদাহরণ, উদাহরণের সাথে শাস্তি, এই 5-6টা বিষয় একদম প্রাসঙ্গিক।
5টা আইনা ঘুড্ডি লেজের মতন বাজাই দিতে পারেন। আপনাকে চাইছে চুরি দেখলে তো আপনি 3 পাতা হবে না, তখন আপনি কি বলবেন? চুরির শাস্তিটা আগে লিখলেন, একবারে না দেখে 3 স্টেপে দেখাইলেন। 3 স্টেপে দেখাইতে গিয়ে আবার শাস্তিগুলোরে বা দিয়া আলাদা আলাদা করে লিখলেন, 4-5 লাইনে শাস্তিটা লিখলেন। এতেই দেখবেন 1-1.5 পৃষ্ঠা হয়ে গেল। এরপরে আবার এখন কি বলবেন? যে প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে চুরির সংজ্ঞা হচ্ছে এটা, বা একটা ঝাড়ির উপরেও আনতে পারেন। কামরুল ইসলাম যদি এরকম 15 জন আইনজীবী নিয়ে ঝাড়ি দিয়ে আসে, আইনমন্ত্রী লিখতে পারে খাতার মধ্যে এরকম ঝাড়ি, ঢাকাইয়া ভাষা ঝাড়ি, এই ঝাড়ি দিয়ে আপনাকে লিখতে হবে। কি লিখবেন? শাস্তিটা দেওয়ার পর আপনি বলবেন যে চুরির শাস্তি এটা বর্ণনা, এটা আমরা প্রদান করেছি, কিন্তু এখন আমাদের চুরির সংজ্ঞাটা জানা প্রয়োজন। এই যে এখন আমাদের চুরির সংজ্ঞাটা জানা প্রয়োজন, চুরির শাস্তি উত্তর দিয়েছি, এই ঝাড়ি দিয়ে আপনি কি করবেন? সংজ্ঞাটা দিবেন। আর সংজ্ঞাটা যখন দিলেন, এই একটা উদাহরণ পেয়ে গেলেন। সংজ্ঞা দিলাম, তাহলে উদাহরণ তো দিতেই পারি। তাহলে এইভাবে দেখেন, এই শাস্তি চাইলো, এটা আপনি কি করতে পারেন? আপনি উদাহরণ, সংজ্ঞা এইগুলা টানতে পারেন। তাহলে এই জন্য আমরা কিন্তু যদি বেশি পড়তে চান যে চুরির সংজ্ঞা, এইটার উপরে আমি 3 পৃষ্ঠা লিখবো, তাহলে কিন্তু আপনাদের জান কুলাবে না। প্রত্যেকটা প্রশ্ন যদি যাই, তাহলে তো 100টা সংজ্ঞা আমি বলছি 7টা সাবজেক্টে পড়তে হবে, তাইলে তো আমি 3 পাতা করে হলেও 300 পাতা খালি সংজ্ঞাই যাবে, আর কি প্রশ্ন নাই। তাহলে এত পাতা তো আপনি লিখিততে আপনি মনে রাখতে পারবেন না। এই জায়গায় তখন কি করবেন? এই প্রাসঙ্গিকতা দেখিয়ে দেখিয়ে নিচের দিকে খালি টানবেন, টেনে টেনে আপনি কি করবেন? এই যে দেখেন, আপনি উদাহরণ দিলাম, আপনি অপরাধের দেখতেছেন যে অপরাধ বলতে 40 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য কোনো কাজকে বোঝায়। উদাহরণ, এই উদাহরণ দেশ দিয়ে আপনি 5টা উদাহরণ দিবেন। 5টা উদাহরণ পাশাপাশি লিখবেন না, চুরি ডাকাতি খুন এরকম যদি পাশাপাশি লেখেন তাহলে তো আধা লাইনেই শেষ। উদাহরণগুলো আপনি কি করবেন? উদাহরণ লেখা নিচে লিখবেন 1 চুরি, 2 নিচে ডাকাতি, ডাকাতির নিচে 3 লিখবেন খুন, খুনের নিচে লিখবেন অপরাধজনক বিশ্বাসভঙ্গ। এইভাবে 7টা যদি লেখা শেষে লিখবেন ইত্যাদি, ইত্যাদিটারও এই লাইনের মধ্যে নিচে লিখবেন। তাহলে দেখবেন এইরকম 5-7টা উদাহরণ দিয়ে 1 পাতা হয়ে যাবে। আরো যদি বুদ্ধি থাকে দিবেন, ডাকাতির ইংরেজি কি, খুনের ইংরেজি কি, তাহলে এইগুলি ইংলিশ লিখবেন। কিন্তু যখন আবার ইংলিশ দিবেন, ওই ইংলিশটা কিন্তু পাশে দিবেন না। মনে করেন লিখতেছেন খুন, মার্ডার, এই খুনটা যদি পাশে দেন তাহলে তো লাইন বাড়বে না। খুন লিখে মার্ডারটা নিচে লিখবেন ব্র্যাকেটের, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এইভাবে যখন 7টা উদাহরণ দিবেন, 7টা উদাহরণে যখন নিচে নিচে 7টা উদাহরণ লিখবেন ইংলিশে, তখন মনে হবে এইটা একটা আর্ট, এইটা একটা, এইভাবে তখন এই আর্টের কারণে নাম্বার বেশি পাবেন। আর পরীক্ষকের কিন্তু এই খাতাটা দেখতে সহজ হয়। এছাড়া কিন্তু লিখিততে পাশ করে আসা কঠিন হবে। আজকে যে কটা প্রতিদিন কিন্তু আমাদের সব কথা মনে হয় না, মানে কি কথা জেনে ফেলছি, একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটা হলে সব কথা সবসময় মনে হয় না। যখন যেটা মনে হয়েছে, আজকে লিখিতের উপর কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস দিয়েছি। খাতার মাপটা সবসময় মনে রাখতে হবে, 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এটা না দেখে গেলে অনেকের পরীক্ষায় এই কারণে, খাতা দেখার কারণেই পরীক্ষায় ফেল হয়েছে। এরকম ছাত্র আমার আছে, যে খাতা আগে দেখে যায় নাই, খাতা দেখেই সে কিভাবে লিখবে এটা তো বুঝতে পারবো না। সে তো শিখা গেছে একভাবে, এখন দেখা গেল যে এই মূল খাতাই অর্ধেক শেষ হয় না, কারণ সে তো ছোট ছোট খাতায় প্র্যাকটিস করে গেছে। ছোট ছোট খাতায় প্র্যাকটিস করে যাওয়াতে যখন বড়, যেমন বাংলাদেশের মাঠে খেলে, ফুটবল খেলে, সে যদি একদম ফ্রান্সের মাঠে ফুটবল খেলে তাইলে তার বিপদ হবে। বাজে মাঠে খেলা
এই জন্য নিজের মাঠে খেললে জয়লাভের সম্ভাবনা থাকে, এটা কিন্তু সবাই জানেন এবং এই কথাটা প্রচলিত কথা যে নিজের মাঠে খেললে আপনি বা যে ড্রাইভার সচরাচর যে আছে কোথায় কি আছে এটা কিন্তু জানে ড্রাইভার, কিন্তু অন্য রাস্তার ড্রাইভার যদি একটা অন্য রাস্তায় আসে সে কিন্তু একটা মুশকিলে পড়বে মাঝে মাঝে। সচরাচর প্র্যাকটিস করতে হবে আপনাকে এই খাতাটার মাপ কত বলেন তোফাজ্জল সাহেব? এই খাতা কিন্তু পাবেন না বাজারে, বাজারে এত বড় খাতা কোনোদিনই কিনতে পাওয়া যাবে না, ঠিক আছে? তাইলে এই খাতাটা কাটিং করে ফকিরাপুর, ঢাকা অথবা যে যে থাকে কাটিং কেটে এটা খাতা বানাইতে হবে। আমার পক্ষ থেকে ওনার একটা খাতা আমি গিফট করবো, ঠিক আছে? যারা আছেন তারা এই খাতাটা কিনতে হবে, বানাই নিতে হবে। তাহলে আমার এই কথাটা শুধু না মানার কারণেই আপনি লিখিত যতই পণ্ডিত হন, যতই জানেন, তখন ছোট খাতায় প্র্যাকটিস করে এই পরীক্ষার দিন এই বড় খাতায় কিন্তু উপস্থাপন করে আসাটা আপনার জন্য একটা মুশকিল হবে। তখন আপনি হিসাবটা মিলাইতে পারবেন না, দেখবেন যে ছোট ছোট নোট হয়ে গেছে। কিন্তু এখন থেকে যদি প্র্যাকটিস করেন তাহলে এই সংখ্যাটা কমপক্ষে 3 পাতা লিখতে হবে। 3 পাতা কিভাবে বড় করবেন এখন কিন্তু তাইলে এটা বুঝতে পারবেন যে যেহেতু স্যার বলে দিয়েছে চুরি সঙ্গেই হোক লেস টেস লাগাইয়া, হ্যাঁ, অন্য কিছু লাগাই এটা কিন্তু বানাইতে হবে। যেমন আমি একবার গেলাম চরের একটা অনুষ্ঠানে বিয়ের দাওয়াতে, এখন গরিব মানুষ চরের লোকজন, এখন তারা কি করছে দেখেন, আমার মনে হয় যে কমপক্ষে 150 জন লোক দাওয়াত করছে আর সর্বোচ্চ মনে হয় 5 কেজি গরুর মাংস কিনছে, এর বেশি হবে না, 3 কেজি হইতে পারে। এইগুলার এখন কি করছে, এইগুলির ভিতরে প্রচুর আলু দিয়ে প্রচুর ঝোল দিয়ে এমন ভাবে তৈরি করছে যে ঠিকই এই 3 কেজি মাংস দিয়া এই ঝোল আর আলু দিয়া 150 জন লোককে খাওয়াই ফেলছে। আমরা ঢাকাবাসী এটা চিন্তা করি না, কারণ আমরা তো পারলে একটা পুরা মুরগি রোস্ট করে দিয়ে দিই, গ্রিল আবার নামছে এখন ঢাকা শহরে, বা একজন মেহমান আসবে তার সামনে 2 কেজি গরুর মাংস না দিলে মনে করি ইজ্জত, সামর্থ্যই নাই, ইজ্জতের চিন্তা নাই। কাজেই 3 কেজি মাংস দিয়ে 150 লোক খাওয়াই ফেলছে। তাহলে ঝোল আর আলু দিয়ে যদি তারা 150 লোক খাওয়াইতে পারে, তাহলে আমাদের উত্তরটা কি আমরা আলু আর ঝোল দিয়ে বড় করতে পারি কিনা বলেন? কাজে আমাদের লিখিত পরীক্ষা এত বড় বড় খাতা 3-4 পাতা একটা সংজ্ঞা লিখতে হবে। তাহলে এখানে যদি আমি আলু ঝোল এগুলো না দিই তাইলে কিন্তু লিখিত পরীক্ষায় তারা তো আমার সাথে এই কথাবার্তাগুলি শুনতেছে না, যারা শুনতেছে তারা কিন্তু পরীক্ষার হলে, পাশাপাশি আমি যে বলবো যে এই সংজ্ঞাটাকে 4 পাতা লিখতে হবে, এখন থেকে তো আমি এই একটা ছোট সংজ্ঞারে কিভাবে টেনে টুনে কৌশল দিয়া কামরুল ইসলাম আইনমন্ত্রীর মতন কিভাবে এটারে বড় করে 4 পাতা নেওয়া যায়, এই কৌশলটাও তো আমাকে শিখাইতে হবে আপনাদের। আর এই কৌশলটা যদি ফেলতে পারেন তাহলে নিজেরাই দেখবেন টেনে টুনে নিজেরা উপরে যেতে পারে। তখন কি হবে, মূল খাতার সাথে আরো 3-4টা লুজ অতিরিক্ত খাতা আপনি নিতে পারবেন, এতে এমনিতেই পাস হয়ে যাবে। 3-4টা খাতা লাগাইতে পারলে ওই ছাত্র আর জীবনে লিখিত পরীক্ষায় ফেল করবে না, এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি। আপনারা তো অনেক পড়েন আর কি, অনেক স্যারের কাছে পড়েন, অনেক জায়গায় পড়েন, আর আমার নিজের যে একমাত্র ওয়াইফ সেও কিন্তু এত পড়ে নেই, কারণ সারাদিন আমি কর্মব্যস্ততার মধ্যে সবার ক্লাস নিয়ে
তারপরে বাসায় এসেছি, বাসায় এসে আমিও ক্লান্ত, সেও সারাদিন সংসার করে ক্লান্ত। এই বিছানায় শুয়ে শুয়ে বলছি যে এইভাবে লিখবো কিনা আমি জানি না। লিখিত পরীক্ষায় কিন্তু সে 7 নাম্বার, মানে সকল পরীক্ষায় যখন নাম্বারটা আসে নাম্বার কিন্তু দেখা যায় বা জানা যায়। সে কিন্তু মোটামুটি ভাবে এই 7-এর মধ্যে চলে আসছে, অর্থাৎ তার আগে 6 জন বেশি পেয়েছে, সে হলো সপ্তম। কারণ সে হলো কি করছে, যা বলছি যে এটার সাথে এটা এইভাবে জোড়া টোড়া দিয়ে লেখবো, তাহলে তার কলম তো বন্ধ থাকে নাই, অনেক লেখছে। আর যারা খাতা দেখছে তারা চিন্তা করছে যে অনেক লেখছে, অনেক জানে, আসলে হয়তো কিছুই জানে না। কিন্তু ভাবসাপে পুরাটাই ভাবসাপের উপরে চলতেছে। যে যত ঝাড়ি ঝুড়ি মারতে পারবেন, যে যত নিজেকে প্রচার করতে পারবেন, নিজে ঢাক ঢোল নিজেই পিটাইতে পারবেন, তারাই বড়। বাংলাদেশে অনেক বড় বড় ডাক্তার আছে, ব্যক্তিত্ব সম্পন্ন, তাদের কেউ চিনেও না। কিন্তু যে ডাক্তাররা বাঁশি বাজাতে পারে, নিজে ডাক্তার, নিজে একটা ইউটিউব চ্যানেলে বিরাট ডাক্তার, আর একজনের দিয়া সেটা পুরো দেশটাই তো চলতেছে ঝাড়ি ঝুড়ির উপরে। এই জন্য লিখিত পরীক্ষায় কিন্তু আপনাদেরকে আমি বারবার বলতেছি, এই মূল উত্তরের সাথে ঝাড়ি ঝুড়ি থাকবে। এই ঝাড়ি ঝুড়িটা হলো আলু ঝোড়ের মতন বা কামরুল ইসলাম সাহেবের কৌশলের মতো, বড় হওয়ার জন্য এটা করতে হবে। তাইলে দেখবেন লিখিত পরীক্ষায় সহজে পাস হয়ে যাবে। এরপর তো প্রশ্ন যেভাবে উত্তর পড়তেছে আর পাবো না, রেজাল্ট নিজেদেরটা নিজেরাও দেখতে পারতেন। ভাইবার নাম্বারটা দিয়ে দিয়েছেন কিনা জানি না, বেশি কথা বলার কারণে একটু রেজাল্টটা দিতে দেরি হবে। আমি এখন হালকা একটু খেয়ে নামাজ পড়ে নিব। 12:30, 12টায় দেওয়ার কথা থাকলেও 12:30টায় রেজাল্ট দিয়ে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।